আমি পদ্মজা, পর্ব ৪১। সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি, তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকের ওম ঝেড়ে ফেলে উজু করে এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তোলে, একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করে আমির ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্নাঘরে যায়, গিয়ে দেখে ফরিনা বেগম এখনো আসেননি। আজ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্য ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখল রানী মাটিতে বসে আছে, উদাস হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায় না, নিজের মতো জগৎ করে নিয়েছে। খাবার রেখে যাওয়া হয়, যখন ইচ্ছে হয় খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর জায়গা ত্যাগ করলো। রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকলো। ফরিনা বেগম তসবিহ পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন। পদ্মজাকে থেকে প্রশ্ন করলেন, ওইটা পড়ছো তুমি? চুলায় আগুন ধরাইছো? পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করলো। ফরিনা এ নিয়ে কথা বাড়ালেন না, মৃদু কণ্ঠে আদেশ করলেন, লাবণ্যরে ডাইকা তুললো গিয়া, ছেড়িডা আইজও মানুষ হইল না, ভোরের আলো ফুইটা গেছে, হে এখনো ঘুমায়। আচ্ছা মা। পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো। এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি, ভেতরে ঢুকলো। পদ্মজা আওয়াজ করে দরজা খুলল। তাও রানীর ভাবান্তর হলো না। সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে। পদ্মজা রানীর দিকে চেয়ে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর লাবণ্যকে ডাকলো, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য আর মোড়া ভেঙে ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল, আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস? পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো। যখন বুঝতে পারলো লাফিয়ে উঠে বসলো, বুকে হাত রেখে হাসপাস করতে করতে বলল, কি বললি এটা? দেখ কলজাটা লাফাইতাছে, কি ভয়ানক কথা মনে করাইয়া দিলি, উফ। পদ্মজা হাসলো, বলল, কলিজা লাফায় না, বুক ধুকপুক করে। হ, ওইটাই। আমি ফেল করব, রানী আপার মতো মায়ের খাবো দেখিস, আমার শ্বাসকষ্ট হইতাছে। লাবণ্যর ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে আতঙ্কে আছে। এই চিন্তায় রাতে ঘুম আসেনি। ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে। পদ্মজা লাবণ্যের ছটপটানি দেখে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিয়ে বলল, এমন কিছুই হবে না, দেখিস, বেহুদা চিন্তা করছিস। সূর্য উঠে যাবে, নামাজ পড় জলদি, আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায়। এবার পদ্মজা হেসে ফেলল। রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায়। রানী কাঁদছে। পদ্মজা দুপা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রানীর পাশে বসে ডাকলো, আপা। রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্টরা বুঝি একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে। রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তোমার এই বুদ্ধিমতী কয়। তুমি একটা বুদ্ধি দাও না, এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি। আমারে দেখা দিবা শান্তির পথ। মানুষে কতটা কষ্ট হলে এভাবে শান্তি খোঁজে। পদ্মজার চোখে টলমল করে জল। সে ঢোক গিলে বলল, পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো। নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, একদিন ঠিক শান্তি খুঁজে পাবা। আমার মতো পাপীরে আল্লাহ কবুল করব? আল্লাহ তাআলার মতো দয়াবান উদার আর কেউ নেই। পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না আপা, ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন। সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন। রানী জানালার বাইরে তাকায়, আম গাছের ডালে চোখ রেখে বলল, কেন এমনটা হইল আমার সাথে? ব্যভিচার করছো আপা বিয়ের আগে এভাবে? আপা এসব ভেবো না, আর যা হওয়ার হয়েছে।
দুনিয়া তো আর চাওনের বা পাওনের কিছু নাই আমার। আখিরাতের জন্য সম্পদ জমাও এবার। রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার মাথায় সোজা স্মৃতি করে সব সময়। এক অংশ স্মৃতি দেখা যাচ্ছে, বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা। মেয়েটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এত পবিত্র দেখতে, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। পদ্মজা বলল, আখিরাতের সম্পদ এবাদত, খাঁটি এবাদত। তুমি খুব ভালো পদ্মজা। রানী মৃদু হেসে বলল। তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসল, বলল, এখন নামাজ আদায় করতে পারবে? তাহলে পড়ে নাও। ওই দিনটার পর আর গোসল করি না। আজ করবে? কিন্তু করব, আসি। আসো। পদ্মজা বেরিয়ে আসে। দরজার বাইরে পা রাখতে রানীর কান্নার স্বর কানে আসে। পদ্মজা থমকে দাঁড়ায়, ফিরে পেছনে একবার রানীকে দেখে। রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদ্মজা মনে মনে প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে, শান্তির পথে ফিরে আসার রহমত দাও। বাড়ির সবাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি সেই সকাল 10টায় বের হয়েছে, এখন বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে। পদ্মজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য। পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে, আর একবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে। সে এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। কতদিন হলো দেখা হয় না। প্রথম মায়ের জন্য প্রায় কাঁদতো সে। এখন অবশ্য মানিয়ে নিয়েছে। আছরের আজান পড়েছে, এখনো ফেরিনি আমি। পদ্মজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর যা দেখলো, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। আমিরের সাথে হেমলতা পূর্ণা আসছে। দুজনের পরনে কালো বোরখা। 3জন আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে। মাথার ওপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর পথিক তৃষ্ণার্ত হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয়, ঠিক তেমনই আনন্দ হচ্ছে পদ্মজার। ইচ্ছে হচ্ছে দুতলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল, তবু দৌড় থামলো না। সদর ঘরে সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায়। হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মণি ঝাঁপিয়ে পড়ে বুকে। পদ্মজার ছোঁয়া চারিদিকে যেন বসন্ত শুরু হয়। পূর্ণা পদ্মজাকে দেখে জড়িয়ে ধরে। ক্ষমতা থাকলো। পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিনে আসতে মনে হচ্ছে তোমাদের? এভাবে পর করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারিস, বোনকে মনে পড়ে না? শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল টেনে ঢেকে দিলেন হেমলতা। এরপর বললেন, মেয়ে শ্বশুর বাড়ি আসা কি এতই সহজা? তারা শ্বশুর বাড়ি পাঠানোর কি দরকার, যদি মা বাবা সহজে না আসতে পারে? আপা, আমার তোমাকে খুব মনে পড়ে। পূর্ণা বাচ্চাদের মতন করে কাঁদছে। পদ্মজা পূর্ণা চোখে জল মুছে দিয়ে বলল, আমারও মনে পড়ে। হেমলতা পদ্মজা চোখের জল মুছে দিয়ে বললেন, 750 মার্ক পেয়েছিস, স্টার মার্ক, ফার্স্ট ডিভিশন। এই খুশিতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গাল ঠোঁট চোখের জলে ভেজা। এমত অবস্থায় হাসলো। তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায়। হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে। তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন। ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজা ভয় হচ্ছে। ওনার মুখ আগে আগে ছুটে, আমাকে কিছু বলবেন না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন। আমির ধরে নিয়ে আসলো। মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ আসবেন, আগে জানলে গরু জবাই করে রাখতাম। হেমলতা হাসলেন, বললেন, বলেছেন এই অনেক। বললেই হবে না, করতে হবে। কয়দিন কিন্তু থেকে যাবেন। এটা বলবেন না, আজই ফিরতে হবে আমার। কিছুক্ষণ থেকেই চলে যাব। প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন? আবার আসবো, অনেক দিন থেকে যাব।
আজকের রাতটা থেকে যান। আম্মা, আজ থেকে যাও আমার সাথে, পদ্মজা অনুরোধ করে বলল। হেমলতা হাসলেন। ফরিনা কিছু বলছেন না, ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন। তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান। কেমন ধারালো চোখে দৃষ্টি, যেন একবার তাকিয়ে ভিতরে সব দেখে ফেলতে পারে। আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী। তার ওপর আমির দরদ দেখিয়ে শাশুড়িকে নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছে। হেমলতা ফরিনার দিকে তাকাতে ফরিনা চোখ সরিয়ে নেন। হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন, আপা, কথা বলছেন না যে? আমার উপস্থিতি বিরক্ত করছে খুব? হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায়। ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন, তারপর বললেন, কি বলছেন আপা? বিরক্ত হইতাম ক্যারে, এই প্রথম আইছেন, খুশি হয়েছি। তাই বলুন। দরজায় দাঁড়াইয়া গপ্প আর কতক্ষণ হইব, ঘরে আহেন। ফরিনা দ্রুত সটকে পড়েন। সদর ঘরে আগে আগে হেঁটে আসেন, হাঁপাতে থাকেন, বিড়বিড় করেন, মহিলা এত চালাক, সত্যি সত্যি সব বুঝে ফেলে। হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল মুখে চেপে সেকেন্ড দুয়েক হাসলেন। হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও হাসল। সবাই সদর ঘরে এসে বসে। লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন, সাহানাকেও দাওয়াত দেওয়া হয়েছিল। তারা এখন হাওলাদার বাড়িতেই আছে। দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে। আমির এখন লাবণ্যের ফলাফল কাউকে বলিনি। সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকলো। লাবণ্য, এই লাবণ্য, শুনছিস? এদিকে আয়, আজ তোর খবর আছে। আমিরের কথা শুনে লাবণ্যর বুকে ধুকপুকানি থেমে যায়। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা। নিশ্চিত ফেল করেছে। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে। আমির আবার ডাকলো, বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো, তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে। লাবণ্য তড়িঘড়ি করে বিছানা থেকে নামে, গায়ের ওড়না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমির চেয়ার ছেড়ে দাঁড়াতে লাবণ্য কেঁপে ওঠে, কাঁদো কাঁদো হয়ে বলল, আগামী বছর ম্যাট্রিকে পাশ করাম কসম। এই বছরই তো পাশ করেছিস, তাহলে আগামী বছর আবার ম্যাট্রিক দিবি কেন? লাবণ্য চুকিতে তাকালো, তার মুখটা হা হয়ে যায়। লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো। লাবণ্য খুশিতে কেঁদে দিল। আমির লাবণ্যকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে বলল, আরেকটুর জন্য ফেল করিসনি। লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করে রিদওয়ান হাওলাদার। হেমলতা রিদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান। হেমলতার চোখে চোখ পড়তেই রিদওয়ান বিব্রত হয়ে ওঠে, চোখ সরিয়ে নেয়। একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন। রিদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায়। সে যেন সাপুড়ে ও সাপের খেলা। আমি পদ্মজা, পর্ব 42। রাতের খাবার শেষ হয়েছে সবেমাত্র। এশার আজান পড়েছে অনেক আগে। পূর্ণা পদ্মজা লাবণ্যকে পেয়ে পুলকিত, আনন্দ বয়ে যাচ্ছে মন। একটু পর পর উচ্চস্বরে হাসছে। হেমলতা একবার ভাবলেন নিষেধ করবেন এত জোরে হাসার জন্য, এরপর কি ভেবে আর নিষেধ করলেন না। তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন। আমি সবার মনোযোগ পাওয়ার জন্য বলল, আমার একটা কথা ছিল। আমির সবার দিকে তাকায়। আমির নির্দ্বিধায় বলল, আগামীকাল আমি ফিরব। হেমলতা বললেন, ঢাকায়? জি, পদ্মজাকে নিয়েই যাব, সাথে লাবণ্যও যাবে। দুজনকে কলেজে ভর্তি করে দেব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়ালো, আবদার করে বলল, দা ভাই, তুমি কইছিলে আমি পাশ করলে আমার দেশের বাইরে পড়তে পাঠাইবা। ছেড়ি মানুষ বাইরে যাইতে কেন? কলজাটা বড় হয়ে গেছে, রেগে বললেন ফরিনা। লাবণ্য মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার।
আমির একবার মজিদকে দেখলো, এরপর লাবণ্যকে বলল, সত্যি যেতে চাস? হ। লাবণ্যর মাথায় গাঁটটা মারল আমি, এরপর বলল, আগে শুদ্ধ ভাষাটা শিখ, এরপর দেশের বাইরে পড়তে যাবি। লাবণ্য আহ্লাদিত হয়ে বলল, পদ্মজা শিখাইয়া দিব, এইটা কোনো ব্যাপার না দা ভাই। আপাতত ঢাকা চল, শুদ্ধ ভাষার কথা বলতে অভ্যস্ত হ, এরপর সত্যি পাঠাবো। তুই পাগল হইয়া গেছোস বাবু? এই ছেড়িরে একা বাইরে পাঠাইয়া দিবি? জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই আম্মা। এইটাই তো বোন, একটাই তো বোন আমার, নিজের মতো পড়াশোনা করুক। ফরিনা বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে থাকেন। মজিদ কথা বলছেন না, মানে তিনিও আমিরের দলে। তাহলে আর কথা বলে কি হবে? এই সংসার এমনিতেও তার দাম নেই, কেউ কথা শোনে না, নিজের মতোই বকবক করেন। ফরিনা উঠে চলে যান। হেমলতা বললেন, কালই চলে যেতে হবে? 2-3 দিন পর হবে না? আমির নম্রভাবে বলল, না মা, আমি 8 বছর হলো ঢাকা গিয়েছি, এর মধ্যে এই প্রথম 3 মাসের ওপর গ্রামে থেকেছি, ব্যবসা ফেলে এসেছি। আমার অনুপস্থিতিতে আলমগীর ভাইয়া সামলেন ছিল, এখন তো ভাইয়াও চলে এসেছে, আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত। যতদূর সম্ভব যেতে চাই, আপত্তি করবেন না। হেমলতা পদ্মজার দিকে চেয়ে বললেন, তাহলে আগামীকালই যাচ্ছ? জি, আব্বা আম্মাকে তো অনেক আগেই বলেছি, পদ্মজাও জানে, কিন্তু পদ্ম ভাবিনি সত্যি সত্যি যাব। দেখুন কেমন অবাক হয়ে তাকিয়ে আছে। কাল চলে যাব বলেই আজ আপনাকে নিয়ে এসেছি। আজ রাতটা মেয়ের সাথে থাকেন, আবার কবে দেখা হয়। হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন, তারপর বললেন, তোমাদের কিসের ব্যবসা আজ জানলাম না। মজিদ অবাক হয়ে বললেন, আত্মীয় হলেন এতদিন, এখনো জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে? বাবু, এটা তো বলা উচিত ছিল। আমি তো ভেবেছি জানেন, তাই বলিনি। আম্মা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয়। এই কাজে আব্বা, রিদওয়ান ভাইয়া, চাচা আছে। তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি। সব পণ্য গোডাউনে রাখা হয়। আমাদের অফিসও আছে। গোডাউন আর অফিসের সব কাজ আমাকে সামলাতে হয়। বলতে পারেন আমরাই সব। অনেক বড় ব্যাপার, হেসে বললেন হেমলতা। তিনি জানেন না আমি এতটা বিত্তশালী। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কত কম কথা নয়। এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন, কলেজ থাকাকালীন জেনেছেন। পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে রেখেছে। পদ্মজা বলল, কথা বলছিস না কেন? কাল চলে যাবে আপা? তাই তো কথা হচ্ছে, আমার খুব মনে পড়ে তোমাকে। কাঁদছিস কেন? আসবো তো আমি, সে তো অনেক অনেক মাস পর পর। পদ্মজা কিছু বলতে পারলো। হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সাথে। খলিল, আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছেন। বিকেল থেকে রিদওয়ানের দেখা পাওয়া যাচ্ছে না। পদ্মজা হেমলতার ওপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল, আম্মা খুব শুকিয়েছে, খায় না? না, মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায় তবু খায় না। জোর করে খাওয়াতে পারিস না? ধমক মারে, শোনে না কথা। আম্মা ঘাট তারা। ঠিক বলেছ। উনি কেমন? ঝগড়া করে আম্মার সাথে? উনি ডাকে আব্বার প্রথম বউ। তুমি তো দেখতেও যাওনি। শ্বশুরবাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না। বল না, কেমন আদর করে তোদের? ভালো, খুব সহজ সরল, আম্মাকে খুব মানে। প্রেমা প্রান্তকে অনেক আদর করে, দেখতেও খুব সুন্দর। আগে সাপুরের বউদের মতো সাজতো, আমার পছন্দ না বলে এখন আর সাজে না। তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস? এখন করি না। তুমি কাকে দিয়ে এত খোঁজ রাখো? সে তো জানতে হবে না। তাহলে উনি ভালো, তাই তো? মিলেমিশে থাকিস তাহলে। ঢাকা যাওয়ার আগে দেখে যাও একবার। বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে নেই আমার। পদ্মজা থমথমে স্বরে বলল। পূর্ণা বলল, আচ্ছা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। ঘুমাবি। আমার খেয়াল রাখবি। আমাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে, সারাক্ষণ ভাবে। তুই কথা বলবি, সময় দিবি।
আমি তোমার মতো সব সামলাতে পারি না। চেষ্টা করবি। ভোরে উঠে মগা ভাইয়াকে পাঠাবো, আবার প্রেমাপ্রান্তকে নিয়ে আসতে, সবাইকে চোখের দেখা দেখে যাব। পূর্ণা পদ্মজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কান্না পাচ্ছে খুব। কত দূরে চলে যাবে তার আপা? পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরে আর্তনাদ। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, খুব দ্রুত আসবো। পদ্মজা মাঝে শুয়েছে, তার দুই পাশে হেমলতার পূর্ণা। পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে, আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছে। হেমলতা নীরবতা ভেঙে পদ্মজাকে বললেন, পদ্ম, মাম্মা, শহরে নিজেকে মানিয়ে নিবি, শক্ত হয়ে থাকবি, আর মনে রাখবি কেউ কারণ না, সবাই একা। সবসময় নিজের ওপর বিশ্বাস রাখবি, নিজের ওপর আস্থা রাখবি, সৎ পথে থাকবি, কখনো কারোর ওপর নির্ভরশীল হবি না। যদি তুই কারোর ওপর ভালো থাকার দায়িত্ব দিয়ে দিস, কখনো ভালো থাকবি না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেদেরই নিতে হয়। নিজেকে কখনো একা ভাববি না। যেখানেই থাকি আমি, আমার প্রতিটা কথা তোর সাথে মিশে থাকবে, ছায়া হয়ে থাকবে। আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যে সফল হলে আর বেঁচে থাকার মানে থাকে না, মৃত্যুতে ঢলে পড়ে। আমার একদিন মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দেওয়া, বড় করে তোলা, বাস্তবতা দেখানো। সে দায়িত্ব কতটুকু রাখতে পেরেছি জানি না, কিন্তু তোর দায়িত্ব অনেক বড় কিছু। পদ্মজা চাপা স্বরে বলল, কি সেটা? জানি না। তুমি এত কি ভাবো আম্মা? মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করবে। আমি পরের বার এসে যেন দেখি মোটা হয়েছ। হেমলতা হাসলেন, সারা ধবধবে দাঁত ঝিলিক মারে। তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, পরের বার যখন আসবি একদম অন্যরকম দেখবি। কথা দিচ্ছ? দিচ্ছি। পদ্মজা হাসলো। পূর্ণা বলল, আমাকেও জড়িয়ে ধরো আপা। পূর্ণাকে জড়িয়ে ধরে আর হেমলতা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরেন। তারপর বললেন, এবার চুপচাপ ঘুম হবে, কোনো কথা না। মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে কান খাড়া করে শোনেন কেউ হাঁটছে। কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন, সাবধান দরজা খুলে বেরিয়ে পড়েন। পায়ের শব্দটা যেদিক থেকে এসেছে সেদিকে যান। সাদা পাঞ্জাবি পরা এক পুরুষের অবয়ব দেখতে পান। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন, রিদওয়ান। রিদওয়ান কেঁপে উঠে পেছনে ফিরল। চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে যে অপ্রস্তুত হয়ে পড়েছে দেখে বোঝা যাচ্ছে। হেমলতা প্রশ্ন করলেন, এত রাতে এখানে কি করছো? জি হাঁটছিলাম। এত রাতে? প্রায় হাঁটি, জিজ্ঞেস করতে পারেন অন্যদের। হেমলতা রিদওয়ানকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিয়ে বলল, কোনোভাবে আমাকে খুন করতে এসেছো কি? রিদওয়ান থতমত খেয়ে গেল, বলল, না 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 না, আপনাকে কেন খুন করতে যাব? প্রমাণ সরাতে। হেমলতার সহজ কথা। রিদওয়ান হঠাৎই অন্যরকম স্বরে কথা বলল, সে তো আমিও একজন প্রমাণ, স্বচক্ষে দেখা জ্বলন্ত প্রমাণ। আপনিও আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন। যেহেতু দুজন একই পথে, কাউকে কারোর খুন করার প্রয়োজন নেই। আমি এখানে অন্য কাজে এসেছি। হেমলতা কঠিন চোখে তাকান, পরপরে চোখ শীতল করে নিয়ে বললেন, শুভরাত্রি। রিদওয়ান হেসে হেলে দুলে হেঁটে চলে যায়। হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ান। হাঁটার পূর্বেই শরীরে ভারসাম্য হারিয়ে পড়ে যান। ভাগ্যিস আওয়াজ হয়নি। তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন। বাম হাতের মাংসপেশি শক্ত হয়ে আছে, হাত নাড়াতে কষ্ট হয়। ভর দিয়ে ওঠা আরো কষ্টদায়ক। তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ। আমি পদ্মজা, পর্ব 43। পাখিদের কলতানে পদ্মজার ঘুম ভাঙল। পদ্মজা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসে। অন্যদিন ফজরে আজানের সাথে সাথে উঠে পড়ে, আজ দেরি হয়ে গেল। পূর্ণাকে তুলে নিয়ে যা, একসাথে উজু করে নামাজ পড়তে বস। হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকাল। তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন, পূর্ণাকে একটু বুঝ দিস, নামাজ পড়তে চায় না। আচ্ছা আম্মা। পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপারে যায়। এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসল। নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা।
হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন। পদ্মজা হেমলতার চোখ দেখে বলল, আম্মা, তোমার চোখ এমন লাল হলো কেন? হেমলতা দুই চোখে হাত বুলিয়ে বললেন, রাতে ঘুম হয়নি তাই। পদ্মজা উৎকণ্ঠা হয়ে বলল, কেন কেন ঘুম হয়নি? কি রকম দেখাচ্ছে তোমাকে? বিছানায় পড়াটাই শুধু বাকি। কিছু চুল পদ্মজার মুখের ওপর চলে এসেছে। হেমলতা তা কানে গুজে দিয়ে আদর মাখা কণ্ঠে পড়লেন, আজ আমার মেয়ে চলে যাবে, তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি। হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে। হেমলতাকে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, আমার খুব মনে পড়ে তোমাকে, চলো আমার সাথে একসাথে থাকবো। তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার? পাগল হয়ে গেছিস? মেয়ের জামাইয়ের বাড়িতে কেউ গিয়ে থাকে 2-3 দিন হলে যেমন তেমন। হেমলতার শরীরে উষ্ণতা পদ্মজাকে ওম দিচ্ছে। মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি। পদ্মজা কান্না করে দিল। হেমলতা আর পদ্মজার মুখ তুলে বললেন, সকাল সকাল কেউ কাঁদে? বাড়ির বউ তুই, শাশুড়ি কি করছে আগে দেখে আয় যা। পদ্মজা আরো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে, আবার ভিজে যাচ্ছে। বুকটা হাহাকার করছে, কত দূরে চলে যাবে সে। কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পেছনে থেকে শোনা যায় হেমলতা বলছেন, বাচ্চাদের মতো করছিস কিন্তু। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো। এরপর রান্নাঘরের দিকে চলে গেল। পদ্মজা ঘর ছাড়তে হেমলতার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত জল মোছেন। পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিৎ হয়ে ঘুমাচ্ছে। কখন ঘুমালো? হেমলতার হাসি পেয়ে গেল। তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন। পদ্মজা রান্নাঘরে ঢুকতে ফরিনা মুখ ঝামটালেন, আইছো কেন? যাও ঘুমাও গিয়া। কখন আর দেরি হয়ে গেছে বুঝিনি, মিনমিন করে বলল পদ্মজা। বুঝবা কেন? মা আছে তো। হরির লগে তো আর মায়ের মতো মিশতে মন চায় না। পদ্মজা অবাক হয়ে তাকালো, আবার চোখ নামিয়ে নিয়ে বলল, আমি তো মিশতেই চাই, আপনি সবসময় রেগে থাকেন। মুখের উপরে কথা কইবা না, যাও এখন। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাবার জন্য। ফরিনা তেলে বেগুনে জ্বলে ওঠে, বললেন, কইতে যাই বাগা নাকি? জোর কইরা তো কাম করা উচিত, এই বুদ্ধিটা নাই? পদ্মজা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে, কিন্তু ফরিনা করতে দেন না। এজন্যই সে এক কথায় চলে যাচ্ছিল। আর এখন কি বলছেন? সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো। ফরিনা গলার স্বর পূর্বের অবস্থানে রেখেই বললেন, হয়েছে, কাম করতে হইব না। এরপর তোমার মায়ে কইব দিন রাত কাম করাইয়া তার ছেড়িডা রে, যাও বাড়াইয়া যাও। পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লতিফা ঠোঁট চেপে হাসছে। ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত। বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, আমি করবোটা কি? পদ্মজা মাথা থেকে ঘোমটা সরে গেছে, মুখটা দেখার মতো হয়েছে। ফরিনা পদ্মজার মুখ থেকে হেসে ফেললেন, আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন। এই মেয়েটাকে তিনি অনেক আগে ভালোবেসে ফেলেছেন। এত শান্ত, এত নম্রভদ্র। হেমলতাকে হিংসে হয়, হেমলতার গর্ভকে হিংসা হয়। পদ্মজা ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার, কিন্তু এখন নেই। উপর থেকে যায় বলুক না কেন, তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক, অনেক পড়ুক, অনেক বেশি পড়ুক। এই মেয়ের জন্ম রান্নাঘরে রাধার জন্য নয়, রানীর আসনে থাকার জন্য। পদ্মজা ফরিনার 2 সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছেন। সে সাহস পেল। ফরিনার কাছে এসে দাঁড়ায়। ফরিনা চোখ মুখ কুচকে প্রশ্ন করলেন, ঘ্যাসতাছো কেন? পদ্মজা শিমুল তুলোর ন্যায় নরম স্বরে বলল, আমার খুব মনে পড়বে আপনাকে, আপনার বকাগুলোকে। আপনি খুব ভালো। ফরিনা তরকারি মশলা দিচ্ছিলেন, হাত থেমে যায়। পদ্মজার দিকে তাকালো। পদ্মজা বলল, আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা? ফরিনা কিছু বলতে পারলেন না। এই মেয়েটা এত অদ্ভুত, এত ভালো কেন? পদ্মজা চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকানো ক্ষত জ্বলে উঠেছে। ক্ষতরা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে। কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সরাতে পারবে পদ্মজা? ভরসা করা যায়? পদ্মজার মায়া মাখা 2টি চোখ দেখে মুখে এমন তোলপাল শুরু হয়েছে কেন? 32 বছর আগের সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল?
যে কালো রাত্রির জন্য আজও এই সংসার, এই বাড়িতে তিনি আপন ভাবতে পারেন না। প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন। সেই যন্ত্রণা কেন বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে। ফরিনা মৃদু কেঁপে উঠলেন। এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। পদ্মজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনার বুক ধুকপুক ধুকপুক করছে। হাওলাদার বাড়ি থেকে ডানে 2 মিনিট হাঁটার পর ঝাউড়া নামের একটি খালের দেখা পাওয়া যায়। খালের পাড়ে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই। ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। পদ্মজার পরনে কালো বোরখা। লাবণ্য যাবে না। সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে। 3-4 দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে। আজ আমির আর পদ্মজা যাচ্ছে। প্রেমা, প্রান্ত, মোর্শেদ, বাসন্তী সবাই সকালেই এসেছে। সবার সাথে কথা হয়েছে। পূর্ণা হেঁচকি তুলে কাঁদছে। হেমলতা পদ্মজার 2 হাতের মুঠোয় নিয়ে চুমু দিলেন। তারপর বললেন, ঠিকমতো পড়বি, খাবি, স্বামীর খেয়াল রাখবি। কাঁদবি না কিন্তু, একদম কাঁদবি না। তুমি কাঁদছো কেন আম্মা? না না, কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন। পদ্মজার কান্নার বেগ বেড়ে যায়। বোরকা ভিজে একাকার। এদিকে মা, অন্যদিকে 3 ভাই বোন কেঁদেই চলেছে। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, পারছেন না। পদ্মজা বলল, আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গিলেন কান্না আটকাতে। তারপর বললেন, কাঁদবো না, সাবধানে যাবি, দেরি হচ্ছে তো। আমির, নিয়ে যাও আমার মেয়েকে। যা মা, সাবধানে যাবি, নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। পদ্মজা দেখা দেখি আমিরও করলো। বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে, আমার প্রতিটা কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয়, শিক্ষার কালি যেন না লাগে। পদ্মজা ফিরে চেয়ে বলল, ভুলবো না আম্মা, কখনো না। তুমি চোখের জল মোছো, আমাদের আবার দেখা হবে। হেমলতা 3য়বারের মতো চোখের জল মোছেন। এরপর হাত নেড়ে বিদায় জানাল। ট্রলার ছেড়ে দেয়। পদ্মজা এক দৃষ্টি হেমলতার দিকে তাকিয়ে থাকে। হেমলতার চেয়ে থাকেন পদ্মজার দিকে। দুজনার চোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। কাঁদছেন মোর্শেদ, তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি। হেমলতার দিনগুলো এখন আরো দুর্বিষহ হয়ে উঠবে। আরো কাঁদছেন ফরিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না। আবারও মরে যাবে তার দিনগুলো, হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে। মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে যাচ্ছে পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে। আমির পদ্মজার কোমরে 1 হাত জড়িয়ে ধরে বলল, এবার তো থামো। আমিরের আলতো ছোঁয়ায় পদ্মজা আরো প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো। আমির বলল, এ তো আরো বেড়ে গেছে, থামো না, আমি আছি তো। আমরা 6 মাস পর পর আসবো, অনেক দিন থেকে যাব। সত্যি তো? কাজের বাহানা দেখাবেন না? মোটেও না। আমির পদ্মজা চোখের জল মুছে দিল। এরপর চোখের পাতায় চুমু দিল। পদ্মজা নুয়ে যায়, বলল, নদীর পাড় থেকে কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে আমার বউ? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল, আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব? সেটা সম্ভব না, কিছুক্ষণ পরই ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভিতর ঢুকে গেল। আমি পদ্মজা, পর্ব 44। ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমি। তার 1 হাতে লাগেজ, অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক তাকিয়ে আমিকে প্রশ্ন করল, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? কেবিনে। ততক্ষণে দুজনে 76 নাম্বার কেবিনের সামনে চলে আসে। আমি দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। 4টা বাত, 4 জনের কেবিন বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, আরো 2 জন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। 4 বাথই আমাদের। পদ্মজার ডান পাশের বাড়তে বসতে বসতে বলল,
অনেক খরচ করছেন। আমি লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসলো। বলল, নিকাব খোলো, এবার কেউ আসছে না। পদ্মজা নিকাব খুললো। ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে। আমি জানালা খুলে দিতেই পদ্মজার চুল তীর তীর করে উঠতে থাকলো। পদ্মজা দুটো হাত মুখ সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমির বাম পাশের বাথে বসে হাসলো। বলল, হাত সরাও দেখি একটু বউটাকে। পদ্মজা 2 হাত সরালো, ঠোঁটে আঁকা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের ওপর থুতনি ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়ায় ফোড়ফোড় করতে রাজি। পদ্মজা দাঁত বের করে হাসলো, লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে, পদ্মজার চুল খোপা করে দিল, তারপর বলল, এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসা উদ্দেশ্যে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মবতী, পৌঁছাতে বিকেল হবে, নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো, আর কিছু খুলতে হবে না। পদ্মজার কান রিরি করে ওঠে। আমিরের উরুতে কিল দিয়ে বলল, ছি। আমির উচ্চস্বরে হেসে উঠল। পদ্মজা ভ্রুকুটি করে বোরখা খুলে এরপর জানালার ধারে বসে বলল, আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে? একজন দারোয়ান আর একজন বুয়া আছে। যে বাড়ি না তোমার বাড়ি। ওনারা বিশ্বস্ত, নয়তো রেখে এসেছি। পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশ ঘেসে বসল। পদ্মজার কানের দুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরল। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুজে স্বভাববশত বলে ওঠে, কেউ দেখবে। আমির ভ্রুকুঞ্চন করে চোখ তুলে তাকায়। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করল। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল। ধরফড়িয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। এরপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম, আর এমন করবেন না। আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে। নিন টাকা, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি। হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও খাও, এরপর আবার ঘুমাও। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে। কখনো কখনো বাসায় থাকে, কিভাবে ব্যবসা সময় দেয়। পদ্মজার মন দিয়ে শুনছে। এক সময় পদ্মজা বলল, একটা কথা জানার ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে। শুধু মনে হয় না, একদম নিশ্চিত। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো, আগ্রহ করে জানতে চাইল, কি রকম? পদ্মজা আরো এগিয়ে আসে। আকাশে দুপুরের করা রোদ ছলৎ করে রোদের ঝিলিক জানালায় গলে কেবিনে ঢুকে আবার বেরিয়ে যাচ্ছে। বাতাস ব্যবসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে, আমি নিশ্চিত। কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন। উনি সবসময় রুম্পা ভাবির ঘরে দরজার নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পেছনের জঙ্গলে কিছু একটা আছে, সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু। এমনটা মনে হওয়ায় তেমন কারণ নেই, আমার অকারণেই মনে হয়েছে। জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আরো ভয়ঙ্কর হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটু অবাক হলো না, মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আমি এসব।
পদ্মজা আমিরের 2 হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে বলুন, আমি শুনতে চাই। অনেক দিন ধরে নিজের ভেতরে পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ, এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি, আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন কেন দিয়েছেন? আমির হাসলো, বলল, ধুর, এখন এইসব গল্প করার সময়। শোনো, এরপর কি করব? পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা করাবেন না, আমি খেয়াল করেছি। হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন, কোনো ব্যাপার পাত্তা দেন না, সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন, কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির, সে এক হাতে বাট খামচে ধরার চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়, আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজা উৎকণ্ঠা, কি হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু হয়নি। এই পদ্মজা। আমি চট করে পদ্মজা 2 হাত শক্ত করে ধরল, চোখ দুটিতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি, আর যখন কথা উঠেছে। আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনে একমাত্র সুখের আলো তুমি। পদ্মজা হৃৎপিণ্ড থমকে গেল, সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকানো সব কথা বলুন আমাকে। আপনি আমার স্বামী, আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি, বিশ্বাস করুন। আমির নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান, আমার জন্মদাত্রী জন্ম দিয়ে মারা যায়, দিয়ে যায় অভিশপ্ত জীবন। পদ্মজা 2 পা কেঁপে ওঠে, মাথা ভনভন করে ওঠে, শির দ্বারা ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমি ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আম্মার, তাই মাস ঘুরাতেই আমাকে মেনে নিল, ছেলের মতো আদর শুরু করলো। এইসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান, আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন। রিদওয়ান ছোট থেকেই আমার সাথে ভেজাল করত, ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারলো, ও আরো হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম, রিদওয়ান স্বাস্থ্যবান তেজি ছিল। আব্বার এমন ছেলেই পছন্দ, কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলে রিদওয়ান খুব মারতো, আবার আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরো 10টা বানিয়ে বলতো। তখন আব্বা আমাকে মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল, 1.5 দিন পড়েছিলাম। রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি, মুখ বাঁধা ছিল, তাই এত চিৎকার করেছি, তবুও কেউ শুনেনি। ভয়ে বুক কাঁপছিল, মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে একজন, উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে, রিদওয়ানকে 2টো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান এত বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়, কিছুতেই পেরে উঠতাম না। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ, আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আমাকে বললেও আম্মা বাঁচাতে পারেন না, সবসময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বছর বয়স, শীতের রাতে পালিয়ে যাই, শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে, আমার সামনে রিদওয়ান, আব্বা, চাচা, আম্মা সবাই। বুঝে যায় আমার কোনো জায়গা নাই, আর এখানে থাকতে হবে, যতই কষ্ট হোক থাকতে হবে। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না, চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে। আমির অশ্রুসজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেলল। পদ্মজা 2 চোখের জল মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই, আমি ভালো ছাত্র ছিলাম, এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম, সব সময় ভালো ফলাফল ছিল, এর জন্য কদর একটুও হলেও পেতাম। যখন আমার 18 বছর বয়স, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি, জঙ্গলে আলো দেখতে পাই,
চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করত। ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা। আমি একদিন রাত্রে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন। তবুও বেহার মতো কয়েকদিন পর আবার অনুসরণ করি। রিদওয়ান পেছনে ছিল দেখিনি। আবার সেদিন অনেক মারল, দা ছুঁড়ে মারে। এই যে থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন। বললেন আমাকে শহরে পাঠাবেন পড়ালেখার জন্য। কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দেবেন। আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নিই, রিদওয়ানের সাথে থাকতে হবে না। আর এর চেয়ে আনন্দের কি আছে? চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যায়নি। যুদ্ধ করে চলেছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায়। ভাগ্য ভালো ছিল আমার। অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সেই আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান, হাওলাদার বাড়ির কারোর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর। আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু নেব না। তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলায় যা করেছে মেনে নিয়েছি। এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি গাড়ি অফিস গোডাউনেও আছে। আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারে কাছেও ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে। আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ছাড়া ওই বাড়ির সবাই ভালোবাসা মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী। আমি পেয়ে গেছি, আর কিছু দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই, খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেল। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে জড়িয়ে ধরল, গভীরভাবে শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনোদিন না। কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। কারো সে ক্ষমতা নেই আর, মিছে মিছে ভয় পাচ্ছ। পদ্মজারা শক্ত করে ধরার চেষ্টা করে। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম। ভালো লাগছে, ছেড়ে না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা। আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে। খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমির সেখানে গিয়ে থামে। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল। ব্যাগ জায়গা মতো রাখে। আমির আগে পদ্মজাকে উঠতে বলল। পদ্মজা অবাক হয়। এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করলো না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো। এরপর আমির উঠল। গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমাদের নিজস্ব গাড়ি। কথা ছিল কিন্তু, আমার গাড়ি দিয়ে রাত বেরাতে যখন তখন ঘুরতে বের হব। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘণ্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটি দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশে দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয়। দ্বৈত ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল। পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর দারোয়ান দৌড়ে এসে সালাম দিল। পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী। ইনি বোধহয় বাড়ির কাজের লোক। সবাই একসাথে বাড়িতে ভেতর ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা, উত্তরে দক্ষিণে লম্বা। দক্ষিণের পাশে বারান্দা, তাতে নানা ধরনের ফুল ফোটে আছে টবের মধ্যে। মনে হবে যেন একটা ছোটখাটো বাগান। বৈঠকখানা দক্ষিণ পশ্চিম কোণার দিকে বেশ বড় শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণার দিকে রান্নাঘর এবং টয়লেট, আর এই দুইয়ের মাঝে, মানে বৈঠকখানার পশ্চিম দিকে মাঝখানটায় খাওয়ার ঘর। বৈঠকখানার মাথার উপরে দিয়ে তাকালে সেখানে সোনালী কালারের ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে ওপর দিকে উঠে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেই দিকে হাঁটে। সিঁড়ি পেরোনোর পর হাতের বাঁ দিকে অনেক বড় একটা সোফার ঘর। দামি দামি জিনিসে সৌন্দর্যে আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢোকে।
পদ্মজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরকা খুলে কলপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যেদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদ্মজা 2 তলাটা আর একটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখে পড়ল বড় ব্যালকনি, এরপর একটা শোবার ঘর। ব্যালকনিতে লতাপাতা, ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো। বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজা আর কাজের লোক নিতে দিল না, সে এক হাতেই নাকি সব পারবে। তবু আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরে নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা, এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরিয়ে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল, অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল, সবকিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করে উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সবকিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ 2 চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমি 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজ চলে যেও। আরে খেয়ে যাবেন না? সময় নেই, আসছি। খেয়ে যান না। বলছি তো তারা আছে, জোরাজুরি করছো কেন? আমি দ্রুত বেরিয়ে যাই। কিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকলো না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সাহায্যকারী। পদ্মজার ছোটখাটো ফরমাশে পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজে যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে। মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণেই মন বিষণ্ণতায় চেয়ে আছে। অকারণেও না বোধ হয়। আমি বিরক্ত হয়ে কথা বলেছি, এই জন্যই বোধ হয় মন আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমির দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমির ভেতরে আসে না, সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুচকালো, বলল, কি হলো, আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে উঠে বলল, কেউ দেখবে। আমির মনাকে ডাকলো, মনা, কই রে, দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবো। উফ, ছাড়ুন আল্লাহ। মনা, মনা। মনা 2 তলা থেকে নেমে আসে। আমির মনাকে দেখে বলল, এই দেখ, তোর আপাকে কোলে নিয়েছি, দাঁড়া, তোর সামনে একটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। চাপা স্বরে বলল, মনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, সে কি করবে বুঝতে পারছে না। আমির বলল, যা, ঘরে যা। মনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মজা হাফ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে? বিয়ের তো কম দিন হলো না। আপনি কালাচাঁদ না কালা মহিষ? এটা পূর্ণা বলতো না? হে, আমি মোটেও কালো না। তো কি? এই যে দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মজার হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বলল, এই হাতও আমার। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি? ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো।